যত বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না। ভিগো। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে প্রভাব পড়বে অপরিশোধিত তেল আমদানিতে। একই সাথে এলএনজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়েও দেখা যেতে পারে অনিশ্চয়তা। বিপিসির চেয়ারম্যান জানান, তেল আমদানির বিকল্প পথ মাথায় রেখেছে সরকার, তাই আপাতত চিন্তার কারণ নেই বলে মনে করছেন তিনি। আর বিশেষজ্ঞদের পরামর্শ, এলএনজির ক্ষেত্রেও ভিন্ন উৎসের চিন্তা করা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের প্রয়োজনীয় জ্বালানির প্রায় পুরোটাই আমদানি নির্ভর, যার বড় উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী বছরে আমদানি হওয়া ৬৫ লাখ টন তেলের প্রায় ১৪ লাখ টনই অপরিশোধিত। আর এই অপরিশোধিত তেলের অর্ধেক আসে ওমান ও ইরানের মধ্যবর্তী পথ হরমুজ প্রণালী হয়ে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এই পথ বন্ধের হুমকি দিয়েছে ইরান, যাতে স্বাভাবিকভাবে কিছুটা চিন্তিত ব্যবহারকারী দেশগুলো। বিপিসি চেয়ারম্যান জানান, এ বিষয়ে নেতিবাচক কোনো সিদ্ধান্ত এলে বিকল্প পথে পণ্য আনার চিন্তা করবে বাংলাদেশ, তবে প্রভাব পড়বে না পরিশোধিত জ্বালানি আমদানিতে। আমার মনে হয় যে আমাদের খুব আশঙ্কার কোনো কারণ নাই। শুধুমাত্র আমাদের যে একটা রিফাইনারি আছে, সেই রিফাইনারির জন্য যে ক্রুড অয়েলটা আনা হয়, আরাবিয়ান লাইট ক্রুড একটা, আর একটা হচ্ছে মারবান, তো দুটো হচ্ছে দুবাই এবং সৌদি আরব থেকে। এই দুটো আসলে আমাদের হরমুজ প্রণালী টাচ করে। তবে সুবিধা হচ্ছে দুবাই হরমুজ প্রণালী টাচ না করেও আনা সম্ভব। জ্বালানি তেলের বাইরে গেল ৭ বছর ধরে ওমান ও কাতার থেকে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। সেটিরও রুট হরমুজ প্রণালী। ফলে ইরানের হুমকি চিন্তা বাড়িয়েছে নিরবচ্ছিন্ন আমদানি নিয়ে। বিশেষজ্ঞরা মনে করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা দীর্ঘদিন চলমান থাকলে বাড়তি দাম ও সরবরাহ ঘাটতির চাপে পড়বে বাংলাদেশ। এজন্য মাথায় রাখতে হবে বিকল্প উৎসের বিষয়টি। কোনো সরকারই তেলের ব্যাপারে তারা কোনো রকমের কার্পণ্য করে না। তো দেখা যাবে এলএনজি কম ইম্পোর্ট হচ্ছে, দেখা যাবে যে কয়লা কম ইম্পোর্ট হচ্ছে, তখন সেটার ইম্প্যাক্ট পড়বে আমাদের বিদ্যুতে এবং সেটার ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে পড়বে। বর্তমানে দেশে ৪৫ দিনের জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে, যা দ্বিগুণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা আজকে এলএনজি আনলাম, কালকে লাগবে না, ইটস নট দ্যাট, আমরা কন্টিনিউয়াসলি লাগবে আমাদের। সো এলএনজির স্টোরেজও দরকার আর অয়েল স্টোরেজও দরকার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর নতুন করে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছেন ব্যবসায়ীরা। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠককে ইতিবাচক হিসাবে দেখছেন তারা। তবে বড় ধরনের বিনিয়োগের আগে জ্বালানি, ব্যাংক ঋণসহ একাধিক চলমান সংকট সমাধানের নিশ্চয়তা চান ব্যবসায়ী নেতারা। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের 10 মাসে দেশি বিদেশি বিনিয়োগ টানতে বহুমুখী উদ্যোগ নিয়েছে একাধিক সংস্থা। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা, আর্থিক খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি সহ নানা কারণে খুব একটা আগ্রহী হননি স্থানীয় উদ্যোক্তারা। একই সাথে আরও নেতিবাচক অবস্থায় চলে গেছে এফডিআই পরিস্থিতি। এমন অবস্থার পরিবর্তনে নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে বড় একটা অংশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে আরও একবার আশা জাগাচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘিরে। ব্যবসায়ী নেতারা মনে করছেন, উদ্যোক্তাদের আস্থা ফেরাতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, যা কেবল নিশ্চিত হতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা যারা উদ্যোক্তা বা যারা বিনিয়োগকারী, তারা একটা বিনিয়োগের পরিবেশ চাই এবং সবাই আশা করছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করা হবে এবং সেই সরকার যে নীতি এবং বিনিয়োগের যে পরিকল্পনা করবে, সেটার সাথে সাথে আমাদের পরিকল্পনাও একসাথে আসবে। রোডম্যাপ এখন হয়তো সামনে আসবে, একটা নিশ্চয়তা একটা তারা পাবেন, রাজনৈতিক সরকারের আসবে সামনে। সেটা কিন্তু প্রয়োজনীয়, কিন্তু সেটা যথেষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে সংস্কার এবং নির্বাচন পরবর্তী বাস্তবতা নিয়েও কারো মনে রয়ে গেছে অনিশ্চয়তা। কেননা এর আগেও একই রকম অস্থিরতা ভুগিয়েছে অর্থনীতিকে। তাই সঠিক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশা করছেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানুয়ার হোসেন। রিপেয়ারের কাজ আগে শেষ হতে হবে। এই গভর্নমেন্ট যদি এই কাজগুলোকে শেষ করে না যেতে পারে, এটাকে ডেফিনেটলি নেক্সট গভর্নমেন্ট ইনহেরিট করবে এবং তাদেরকেও আগে প্রায়োরিটি দিতে হবে
কি করে ম্যানুফ্যাকচারিং বেসটাকে আবার স্ট্রং করা যায়, কিভাবে এই রিপেয়ার ওয়ার্কটাকে তাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। আমরা যদি কালকের থেকেই ভাবি যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে উই উইল মেক আ মিস্টেক। ব্যক্তিখাত অবশ্যই একটা নিশ্চয়তা চান, নীতি ধারাবাহিকতা এবং নিশ্চয়তা, এটা তাদের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ হলো যে তারা অনেকে অনিশ্চয়তার মধ্যে আছেন, পরবর্তীতে কিভাবে রাজনৈতিক একটা রূপান্তর হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এখন মাত্র 7.5%। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। চলতি বছরের প্রথম 4 মাসে যুক্তরাষ্ট্রে 298 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গেল বছরে এই সময়ের তুলনায় 70 কোটি ডলার বেশি, আর প্রবৃদ্ধির হিসাবে 29%। মার্কিন বস্ত্র দপ্তর এর হিসাব অনুযায়ী এ তথ্য জানিয়েছে বিজিএমইএ। তবে বাংলাদেশের তুলনায় অর্ধেক প্রবৃদ্ধি নিয়েও ভিয়েতনামের রপ্তানি ছাড়িয়েছে 500 কোটির ঘর, যা চীনের তুলনায় 73 কোটি ডলার বেশি। বর্তমানে পশ্চিমা বাজারটিতে ভিয়েতনাম প্রথম, চীন দ্বিতীয় এবং বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। চলতি বছরের মার্চ শেষে দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে রেকর্ড 4,20,000 কোটি টাকা। এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাসে খেলাপি বেড়েছে 74,500 কোটি, আর বিতরণ করা ঋণের 24.13% খেলাপিতে পরিণত হয়েছে। মার্চ শেষে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে খেলাপির হার প্রায় 46%, আর বেসরকারি ব্যাংকে তা 20.16%। একই সময়ে ব্যাংক খাতে প্রভিশনের ঘাটতি বেড়ে 1,70,655 কোটি টাকায় দাঁড়িয়েছে 3 মাসে, যা বেড়েছে 64,500 কোটি। চলতি অর্থ বছরের সবশেষ মাস জুনের প্রথম 14 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 115 কোটি ডলার। বিগত অর্থ বছরের একই সময় প্রবাসী আয় এসেছিল 164 কোটি ডলার, অর্থাৎ গত বছরের তুলনায় কমেছে 30.1%। চলতি বছরের মে মাসে প্রবাসী আয় এসেছিল 297 কোটি ডলার। অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে 26.16 বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতিতে BPM6 অনুযায়ী, যা 20.46 বিলিয়ন ডলার। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে। ঈদের টানা ছুটির জেরে আবারও কন্টেইনার জটের কবলে চট্টগ্রাম বন্দর। খালাসে ধীরগতির কারণে বন্দরে জমেছে 44,000-এরও বেশি কন্টেইনারের স্তূপ, যার নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। ফখরুল ইসলামের রিপোর্ট, আর ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। এ যেন স্থির চিত্র, সড়ক জুড়ে গাড়ি নড়ছে না একটিও। নাজুক এ দৃশ্য চট্টগ্রাম বন্দরের সিপি এয়ার গেট এলাকার। ঈদুল আজহায় টানা 10 দিনের ছুটি শেষে পুরোপুরি কর্মচঞ্চল হয়ে ওঠার দিনে এভাবেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বন্দর সংশ্লিষ্ট সড়কগুলোতে। বাড়ে আমদানি রপ্তানি পণ্যের গাড়ির চাপ, সড়কে বাড়ে বিশৃঙ্খলা। রোববার খোলার দিন কন্টেইনার খালাস যায় প্রায় 3,000। আগের দিন এই সংখ্যা ছিল 2436। ঈদের পরদিন থেকে শনিবার পর্যন্ত দিনে গড়ে যা ছিল 1682, আর ঈদের আগের বন্ধের 2 দিনে গড়ে খালাস গিয়েছিল 2013টি। বিপরীতে ছুটির এ 10 দিনে প্রতিদিন গড়ে 3739 কন্টেইনার জাহাজ থেকে ইয়ার্ডে নামে। স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি আইসিডিগুলোতেও। আমরা যেহেতু বন্ধে ছিলাম, বাড়িতে ছিলাম, সেজন্য ডেলিভারি নিতে পারে নাই। পেপার অ্যাসেসমেন্ট করার যেগুলো আছে সেগুলো এখন ডেলিভারি নেওয়ার কার্যক্রম চালাতেছে এবং বিভিন্ন ডিউটিও নিচ্ছি, এরপরে ডেলিভারি দিব। আসলে গত 1 সপ্তাহের বন্ধে কিন্তু আমদানি পণ্যের ডেলিভারি প্রায় ছিল না বললেই চলে ডিপোগুলো থেকে। যদিও বন্ধ থেকে আমরা প্রতিদিন প্রায় 1000 টিউজ আমদানি পণ্যবাহী কন্টেনার ডিপোগুলোতে এনেছি। স্লোলি এবং গ্র্যাজুয়ালি এই ভলিউমটা বাড়তে শুরু করবে এবং প্রায় আগামী 4-5 দিনের মধ্যে হয়তো আমরা স্বাভাবিক ভলিউমে ফিরে যেতে পারবো আমদানি পণ্যের ডেলিভারির ক্ষেত্রে। বন্দর থেকে বিশেষ কিছু পণ্য খালাসে সম্পৃক্ত সর্বোচ্চ প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বা খাত। তবে নিয়মিত বা সাধারণ পণ্য খালাসে জড়িত ন্যূনতম 8-10টি। ঈদের বন্ধে যাদের সিংহভাগই সেবা দেয়, বাকিদের সেবা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই সংকট দূর হওয়ার কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা। এজন্য নিতে হবে টেকসই পরিকল্পনা। ট্রান্সপোর্টের যারা অধিকর্তা আছে বা যারা আপনার এটার সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে এনে
বিভিন্ন যারা আমদানিকারক আছেন তাদের ওয়ারেস খোলা বিশেষ ব্যবস্থা খোলা রাখার জন্য, পণ্যগুলো গ্রহণ করার জন্য। অন্যান্য সেক্টরগুলো ব্যাংক, বিশেষ করে কিছু কিছু যে ব্যাংকগুলো এলসির সাথে জড়িত আছে সেই ব্যাংকগুলোকে খোলা রাখা যায় কিনা, এগুলোকে যদি সঠিকভাবে মনিটর করা যায় এবং একটা আমব্রেলার নিচে আনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। রোববার বন্দর ইয়ার্ডে কন্টেইনার ছিল 40,548, বহির্নোঙরে অপেক্ষায় আরও প্রায় 10,000। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর নিচে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। দর্শক এবার বাজার দরের খবর জানবো। ঢাকার বাইরে দুটি জায়গা থেকে, ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন এবং চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। সহকর্মীরা কাছে প্রথমে চলে যেতে হয় ফেনীতে দিলদারের কাছে। কি অবস্থা বাজার দর জানাবেন এখন? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, আমি এখন রয়েছি ফেনী শহরের দাউদপুর খাজা আহমদ পুরো তরকারি আড়তে। আমার পিছনে দেখা যাচ্ছে যে মার্কেটটি, এটি হলো পুরো তরকারি আড়ত। এখানে কাক ডাকা ভোর থেকে শুরু করে প্রায় দিনভরে বেচা কেনা চলে। আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, এখানে আজকে যে সবজির যে মূল্য, আমাদেরকে আলু জানিয়েছেন যে কেজি প্রতি তারা 15 টাকা বিক্রি করছেন, কাঁকরোল বিক্রি করছেন তারা 40 টাকা। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, যে শসিন্দা, ঝিঙ্গে বা অন্যান্য যে সবজি, সেই সবজিগুলো সবে 15 থেকে 16 টাকা 20 টাকার মধ্যে তারা বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে সম্প্রতি যে বন্যা হয়েছিল ফেনীতে, বন্যা পরবর্তীতে এখানে সবজি ফলন ভালো হয়েছে এবং যারা সবজিগুলা বিভিন্ন জায়গা থেকে যে সবজিগুলা এখানে এনে বিক্রি করেন, এখানে সবজি উৎপাদন ভালো থাকার কারণে আসলে এখানে এখন এবারে সবজির মূল্যটা কম। তারা গত বছরে এই দিনে তারা এর 3-4 গুণেও বিক্রি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বাজার তারা যে পরিবহন খরচটা যদি আর একটু কমাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে মোটামুটি একটা আরও একটু কম দামে বিক্রি করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখান থেকে যে সবজিগুলা বিভিন্ন জায়গায় তারা জেলা বিভিন্ন এলাকা নিয়ে তারা বিক্রি করে থাকেন, সেখানে তারা পণ্যের একটু মনিটরিং এর প্রয়োজন রয়েছে। এখানে যে আলু বিক্রি করা হচ্ছে 15 টাকা, সেটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 20 টাকা 25 টাকাও বিক্রি করে থাকেন। তবে সেক্ষেত্রে বাজার মনিটরিং করলে হয়তো এটা একটা স্বাভাবিক
স্বাভাবিক পর্যায়ে আসবে বলে মনে করছে। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। আনোয়ার হোসেন আমাদের জানাবেন সেখানকার পরিস্থিতি, বাজার দরের। আনোয়ার। হ্যাঁ ইফতেখার, যেমনটি বলছিলেন ঈদ পরবর্তী চাঁপাইনবাবগঞ্জে চড়া মাছ মুরগির বাজার, তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে, অপরিবর্তিত রয়েছে চাল ডাল তেলের বাজার। বাজার ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন যে ঈদের লম্বা ছুটি শেষে বাজারে ক্রেতাদের ভিড় কিছুটা বেড়েছে সবজির সরবরাহ, তবে আমদানি কম থাকায় বেড়েছে মাছ ও মুরগির দাম। মাছ ব্যবসায়ী এবং বিক্রেতারা বলছেন যে ঈদের পর মাংসের প্রতি মানুষের অনীহা থাকায় মাছের চাহিদা কিছুটা বেড়েছে, ফলে বাজারে প্রকারভেদে সব ধরনের মাছের দামই কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে। অন্যদিকে ঈদের কারণে জেলে পর্যায় থেকেও মাছের যোগান কমে যায়, এই দাম বৃদ্ধি বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে সামনের দিনগুলোতে সরবরাহ বাড়লে দাম কমে আসবে এমনটাই জানিয়েছেন তারা। আজকের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় রুই এবং কাতল মাছ, বিক্রি হচ্ছে 240 থেকে 350 টাকা। এছাড়া সিলভার কাপ ও মৃগেল বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা। এছাড়া পুকুরে চাষকৃত পাবদা, ট্যাংরা এবং শিং মাছ প্রকারভেদে বিক্রি হচ্ছে 280 থেকে 1000 টাকা কেজি। এছাড়া 15 থেকে 60 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, সোনালী 220 থেকে 230 টাকা এবং প্যারেন্টস মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। তবে সবজির বাজার ঘুরে দেখা গেছে বেগুন সহ কিছু সবজির দাম কমেছে, আর সবজির দাম কিছুটা কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। সবজি বিক্রেতারা বলছেন যে ঈদের আগে শসা, গাজর, টমেটো এবং লেবুর দাম বেড়েছিল। সালাদ তৈরির উপকরণ হয় এসব পণ্যের চাহিদা ছিল অনেক বেশি, তবে ঈদের পর সেই দাম কমতে শুরু করেছে। বাজারে প্রতি কেজি হাইব্রিড শসা আজকে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা এবং দেশি শসা বিক্রি হচ্ছে 30 থেকে 45 টাকা। তো বাজার সংশ্লিষ্টরা বলছেন যে নিত্যপণ্যের বাজার সাধারণত আমদানির উপর নির্ভর করে, আর ক্রেতারা বলছেন বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জরুরি। ইফতেখার। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরে বাজার দরের খবর জানছিলাম। ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আনোয়ার হোসেন। অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি। শিশুদের কাছে জনপ্রিয় টমটম গাড়ি সাধারণত বিভিন্ন গ্রামীণ মেলায় দেখা মেলে এই খেলনার। দেশের বিভিন্ন স্থানে তৈরি হলেও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রামে ব্যাপকভাবে তৈরি হয় এই টমটম গাড়ি। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, সময়ের সাথে উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি খেলনার দাম, তাই সরকারি সহায়তা আর ঋণের দাবি তাদের। মাটির সারি সারি একতলা দোতলা বাড়ির গলি, যা পেরোতেই চোখে পড়ে গ্রাম বাংলার মেলায় বহুল প্রচলিত রং বেরঙের টমটম গাড়ি তৈরির দৃশ্য। কাঠ ও বাঁশের কাঠিতে রং দেওয়া, রোদে শুকানো, বাঁশ দিয়ে চাতকি বানানো, কাগজে আলপনা আঁকা সহ খেলনা তৈরির নানা কাজে ব্যস্ত সময় পার করেন এ অঞ্চলের নারীরা। বগুড়ার খোলাস নামক এই গ্রামের প্রায় 200 পরিবার খেলনা তৈরির সঙ্গে যুক্ত, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বাড়ায় মিলছে না কাঙ্ক্ষিত দাম, এমন অভিযোগ কর্মীদের। আমরা এলাকার সমস্ত সম্পূর্ণই মহিলারা করি, আর এলাকার সমস্ত সারা হলে ওই অন্য বিভিন্ন জায়গাত লিয়া ছেলেরা বিক্রি করে। পাইকারিও হয়, ঢাকাত লিয়ে যায়, রাজশাহী লিয়ে যায়, চিটাগাং মেলা হয়। এখন এই একটা গাড়ির পিছনে মনে করেন 20 টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আবার বেচতে গেলে 10 টাকার উপরে 15 টাকা দিতে চায় না। সারা বছর কম বেশি বেচাকেনা হলেও বৈশাখ আর দুর্গাপূজার সময় বাড়ে সেই ব্যস্ততা। এ সময় বেশি পরিমাণ খেলনা বানানোর পরিকল্পনা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হয় না, আর তাই কারিগরদের সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণের দাবি সংশ্লিষ্টদের। বলবো যে কোনো ব্যাংক যেন তাদের কাছে পাশে যে দাঁড়ায়, এবং পাশাপাশি আমাদের চেম্বারে যদি আমাদের আসে, আমরা চেম্বারও তাদের সঙ্গে আসি, যত সহযোগিতা করা লাগে ইনশাল্লাহ আমরা করব। টমটম ছাড়াও কাঠের চরকা, ট্রাক, সারিন্দা, ঘিন্নি সহ হরেক রকমের খেলনা তৈরি করে বছরে প্রায় 20 কোটি টাকার বাণিজ্য হয় এই অঞ্চলে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে আরও একটা বিরতির সাথে থাকুন।